নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৬ষ্ঠ পর্ব। ৫-৬ দিনের মধ্যেই বিজয়ার রোগ সারিয়া গেল বটে, কিন্তু শরীর সারিতে দেরি হইতে লাগিল। বিলাস ভালো ডাক্তার দিয়ে বলকারক ঔষধ ও পথ্যের বন্দোবস্ত করিতে ত্রুটি করিল না, কিন্তু দুর্বলতা যেন প্রতিদিন বাড়িয়াই যাইতে লাগিল। এদিকে ফাল্গুন শেষ হইতে চলিল, মধ্যে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম সপ্তাহে ছেলের বিবাহ দিবেন রাসবিহারীর, ইহাই সংকল্প। কিন্তু পাত্র যত দিন দিন পরিপুষ্ট ও কান্তিমান হইয়া উঠিতে লাগিলেন, কন্যা তেমনি শীর্ণ ও মলিন হইয়া যাইতেছে দেখিয়া রাসবিহারী প্রত্যহ একবার করিয়া আসিয়া উদ্বেগ প্রকাশ করিয়া যাইতে লাগিলেন। অথচ চেষ্টার কোনো দিকে কিছুমাত্র ত্রুটি হইতেছে না। তবে কি সেই মাইক্রোস্কোপ ঘটিত ব্যাপারটা বাহিরে হইতে কেমন করিয়া না জানি একটু অতিরঞ্জিত হইয়াই পিতা পুত্রের কানে গিয়াছিল। শুনিয়া ছোট তরফ যতই লাফাইতে লাগিল, বড় তরফ ততই তাহাকে ঠান্ডা করিতে লাগিলেন। পরিশেষে ছেলেকে তিনি বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে এই সকল ছোটখাটো বিষয় লইয়া দাপাদাপি করিয়া বেড়ানো শুধু যে নিষ্প্রয়োজন তাই নয়, তাহার অসুস্থ দেহের উপর হাঙ্গামা করিতে গেলে হিতে বিপরীত ঘটাও অসম্ভব নয়। বিলাস পৃথিবীর আর যত লোককেই তুচ্ছ তাচ্ছিল্য করুক, পিতার পাকা বুদ্ধিকে সে মনে মনে খাতির করিত। কারণ ঐহিক ব্যাপারে সে বুদ্ধির উৎকর্ষতার এত অপর্যাপ্ত নজির রহিয়া গেছে যে তাহার প্রামাণ্য সম্বন্ধে সন্দেহ করা এক প্রকার অসম্ভব। সুতরাং এই লইয়া বুকের মধ্যে তাহার যত বেশি গাঁজাইয়া উঠিতে থাকুক, প্রকাশ্য বিদ্রোহ করিতে সাহস করে নাই। কিন্তু আর সহিল না। সেদিন হঠাৎ অতি তুচ্ছ কারণে সে কালীপদকে লইয়া পড়িল এবং প্রথমটা এই মারি তো এই মারি করিয়া অবশেষে তাহার মাহিনা চুকাইয়া দিতে গোমস্তার প্রতি হুকুম করিয়া তাহাকে ডিসমিস করিল। চিকিৎসক বিজয়ের সকালে বিকালে যৎকিঞ্চিৎ ভ্রমণের ব্যবস্থা করিয়েছিলেন। সেদিন সকালে সে নদীর তীরে একটু ঘুরিয়ে ফিরিয়ে বাটি ফিরিতেই কালীপদ অশ্রু বিকৃত স্বরে বলিল, মা, ছোটবাবু আমাকে জবাব দিলেন। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? কালীপদ কাঁদিয়া ফেলিয়া বলিল, কর্তাবাবু স্বর্গে গেছেন, কিন্তু তেনার কাছে কখনো গালমন্দ খায়নি মা। কিন্তু আজ বলিয়া সে ঘন ঘন চোখ মুছিতে লাগিল। তারপরে কান্না শেষ করিয়া যাহা কহিল তাহার মর্ম এই যে যদিচ সে কোনো অপরাধ করে নাই, তথাপি ছোটবাবু তাহাকে দুচক্ষে দেখিতে পারেন না। সেই ডাক্তারবাবুর কাছে সেই বাক্সটা দিতে যাওয়ার কথা কেন আমি তাহাকে নিজে জানাই নাই, কেন আমি তাহাকে ঘরে ডাকিয়ে আনিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। বিজয়া চৌকির উপর অত্যন্ত শক্ত হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত একটা কথাও কহিল না। পরে জিজ্ঞাসা করিল, তিনি কোথায়? কালীপদ বলিল, কাছারি ঘরে বসে কাগজ দেখছেন। বিজয়া ক্ষণকাল ইতস্তত করিয়া কহিল, আচ্ছা, দরকার নেই, এখন তুই কাজ করগে যা। বলিয়া সে নিজেও চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে জানালা দিয়ে দেখিতে পাইল বিলাসবিহারী কাছারি ঘর হইতে বাহির হইয়া বাড়ি চলিয়া গেল। কেন যে আজ সে তত্ত্ব লইতে বাড়ি ঢুকিল না তাহা সে বুঝিল। দয়াল আরোগ্য হইয়া আবার নিয়মিত কাজে আসিতেছিলেন। সন্ধ্যার পূর্বে ঘরে ফিরিবার সময় এক একদিন বিজয়ে তাহার সঙ্গ লইত
এবং কথা কহিতে কহিতে কতকটা পথ আগাইয়া দিয়ে পুনরায় ফিরিয়া আসিত। নরেনের প্রতি দয়ালের অন্তঃকরণ সম্ভ্রমে কৃতজ্ঞতায় একেবারে পরিপূর্ণ হইয়াছিল। পীড়ার কথা উঠিলে বৃদ্ধ এই নবীন চিকিৎসকের উচ্ছ্বসিত প্রশংসায় সহস্র মুখ হইয়া উঠিতেন। বিজয়া চুপ করিয়া শুনিত, কিন্তু কোনরূপ আগ্রহ প্রকাশ করিত না বলিয়াই দয়াল মুখ ফুটিয়া বলিতে পারিতেন না যে তাহার ইচ্ছা ইহাকে ডাকাইয়া একবার বিজয়ের অসুখের কথাটা জিজ্ঞাসা করা হয়। ভিতরের রহস্য তখনও তাহার সম্পূর্ণ অগোচর ছিল বলিয়াই বিজয়ের নীরব উপেক্ষায় তিনি মনে মনে পীড়া অনুভব করিয়া সহস্র প্রকার ইঙ্গিতের দ্বারা প্রকাশ করিতে চাহিতেন যে হোক সে ছেলে মানুষ, কিন্তু যেসব নামজাদা বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যা চিকিৎসা করিয়া টাকা এবং সময় নষ্ট করছে, তাদের চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ, এ আমি শপথ করে বলতে পারি। কিন্তু এই গোপন রহস্যের আভাস পাইতে তাহার বেশি দিন লাগিল না। দিন 5-6 পরেই একদিন সহসা তিনি বিজয়ের ঘরে আসিয়া বলিলেন, কালীপদকে আর তো আমি বাড়িতে রাখতে পারি নে মা। বিজয়ের এ আশঙ্কা ছিলই, তথাপি সে জিজ্ঞাসা করিল, কেন? দয়াল কহিলেন, তুমি যাকে বাড়িতে রাখতে পারলে না, আমি তাকে রাখবো কোন সাহসে বলো দেখি মা। বিজয়া মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিল, কিন্তু সেটাও তো আমারই বাড়ি। দয়াল লজ্জা পাইয়া বলিলেন, তা তো বটেই, আমরা সকলেই তো তোমার আশ্রিত মা। কিন্তু বিজয়া জিজ্ঞাসা করিল, তিনি কি আপনাকে রাখতে নিষেধ করেছেন? দয়াল চুপ করিয়া রহিলেন। বিজয়া বুঝিতে পারিয়া কহিল, তবে আমার কাছেই কালীপদকে পাঠিয়ে দেবেন। সে আমার বাবার চাকর, তাকে আমি বিদায় দিতে পারবো না। দয়াল ক্ষণকাল মৌন থাকিয়া সসংকোচের সহিত কহিলেন, কাজটা ভালো হবে না মা, তার অবাধ্য হওয়াও তোমার কর্তব্য নয়। বিজয়া ভাবিয়া বলিল, তাহলে আমাকে কি করতে বলেন? দয়াল কহিলেন, তোমাকে কিছুই করতে হবে না মা, কালীপদ নিজেই বাড়ি যেতে চাচ্ছে। আমি বলি কিছুদিন সে তাই যাক। বিজয়া অনেকক্ষণ নীরব থাকিয়া একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বলিল, তবে তাই হোক, কিন্তু যাবার আগে এখানে তাকে একবার পাঠিয়ে দেবেন। দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বৃদ্ধ মুখ তুলিতেই এই তরুণীর মলির মুখের উপর একটা নিবিড় ঘৃণার ছবি দেখিতে পাইয়া স্তম্ভিত হইয়া গেলেন। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা বলিতে তাহার সাহস হইল না। ইহার পর 4-5 দিন দয়ালকে আর দেখিতে পাওয়া গেল না। বিজয়া কাছারি ঘরে সংবাদ লইয়া জানিল তিনি কাজেও আসেন নাই। শুনিয়া উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছে, লোক পাঠাইয়া সংবাদ লওয়া প্রয়োজন কিনা। এমনি সময়ে দ্বারের বাহিরে তাহারই কাশির শব্দে বিজয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল এবং অভ্যর্থনা করিয়া তাহাকে ঘরে আনিয়া বসাইল। দয়ালের স্ত্রী চিররুগ্না, হঠাৎ তাহারই অসুখের বাড়াবাড়িতে কয়েকদিন তিনি বাহির হইতে পারেন নাই। নিজেকেই পাক করিতে হইতেছিল, অথচ তাহার নিরুদ্বেগ মুখের চেহারায় বিজয়া বুঝিতে পারিল বিশেষ কোনো ভয় নাই। তথাপি প্রশ্ন করিল, এখন তিনি কেমন আছেন? দয়াল বলিলেন, আজ ভালো আছেন। নরেনবাবুকে চিঠি লিখতে কাল বিকালে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভুত চিকিৎসা মা! 24 ঘন্টার মধ্যেই পীড়া যেন 12 আনা আরোগ্য হয়ে গেছে। বিজয়া মুখ টিপিয়ে হাসিয়া কহিল, ভালো হবে না? আপনাদের সকলের কি সোজা বিশ্বাস তাঁর উপরে? দয়াল বলিলেন, সে কথা সত্যি, কিন্তু বিশ্বাস তো শুধু শুধু হয় না মা। আমরা পরীক্ষা করে দেখেছি কি না, মনে হয় ঘরে পা দিলেই যেন সমস্ত ভালো হয়ে যাবে।
তা হবে বলি বিজয় আবার একটুখানি হাসিল। এবার দয়াল নিজে একটু হাসিয়ে কহিলেন, শুধু তাঁরই চিকিৎসা করে যাননি মা, আরও একজনের ব্যবস্থা করে গেছেন। বলিয়া তিনি টেবিলের উপর এক টুকরো কাগজ মেলিয়ে ধরিলেন। একখানা প্রেসক্রিপশন, উপরে বিজয়ের নাম লেখা। লেখাটুকুর উপর চোখ পড়িবা মাত্রই ওই কয়টা অক্ষর যেন আনন্দের বাণ হইয়া বিজয়ের বুকে আসিয়া বিঁধিল। পলকের জন্য তাহার সমস্ত মুখ আরক্ত হইয়াই একেবারে ছায়ের মতো ফ্যাকাশে হইয়া গেল। বৃদ্ধ নিজের কৃতিত্বের পুলকে এমনি বিভোর হইয়াছিলেন যে সেদিকে দৃষ্টিপাত করিলেন না। বলিলেন, তোমাকে কিন্তু উপেক্ষা করতে দেব না মা, ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে, তা বলে দিচ্ছি। বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এ যে অন্ধকারে ঢিল ফেলা। বৃদ্ধ গর্বে প্রদীপ্ত হইয়া বলিলেন, ইস, তাই বুঝি? এ কি তোমার নেটিভ ডাক্তার পেয়েছ মা, যে দক্ষিণা দিলেই ব্যবস্থা লিখে দেবে? এই যে বিলাতের বড় পাশ করা ডাক্তার, নিজের চোখে না দেখে যে এরা কিছুই করেন না। এদের দায়িত্ববোধ কি সোজা মা? অকৃত্রিম বিস্ময়ে বিজয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, নিজের চোখে দেখে কিরকম? কে বললে আমাকে তিনি দেখে গেছেন? এ শুধু আপনার মুখের কথা শুনেই ওষুধ লিখে দিয়েছেন। দয়াল বারবার করিয়া মাথা নাড়িয়ে বলিতে লাগিলেন, না না না, তা কখনোই নয় মা। কাল যখন তুমি তোমাদের বাগানের রেলিং ধরে দাঁড়িয়েছিলে, তখন ঠিক তোমার সুমুখের পথ দিয়েই যে তিনি হেঁটে গেছেন, তোমাকে ভালো করেই দেখে গেছেন। বোধহয় অন্যমনস্ক ছিলে বলেই তুমি। বিজয়া হঠাৎ চমকিয়া কহিল, তার কি সাহেবী পোশাক ছিল? মাথায় হ্যাট ছিল? দয়াল কৌতুকের প্রাবল্যে হাহা করিয়া হাসিতে হাসিতে বলিতে লাগিলেন, কে বলবে যে খাঁটি সাহেব নয়? কে বলবে আমাদের স্বজাতি বাঙালি? আমি নিজেই যে হঠাৎ চমকে গিয়েছিলুম মা। সুমুখ দিয়ে গিয়েছেন, ঠিক চোখের উপর দিয়ে গিয়েছেন, তাহাকে দেখিতে দেখিতে গিয়েছেন, অথচ সে একটি বারের বেশি দৃষ্টিপাত পর্যন্ত করে নাই। পুলিশের কোনো ইংরেজ কর্মচারী হইবে ভাবিয়া বরঞ্চ সে অবজ্ঞায় চোখ নামাইয়া লইয়াছিল। তাহার হৃদয়ের মধ্যে কি ঝড় বহিয়া গেল, বৃদ্ধ তাহার কোনো সংবাদই রাখিলেন না। তিনি নিজের মনে বলিয়া যাইতে লাগিলেন, মাঝে শুধু চৈত্র মাসটা বাকি, বৈশাখের প্রথম, না হয় বড় জোর দ্বিতীয় সপ্তাহেই বিবাহ। বললাম, মায়ের যে শরীর সারে না ডাক্তারবাবু, একটা কিছু ওষুধ দিন যাতে। তাহার মুখের কথাটা ওইখানেই অসমাপ্ত রহিয়া গেল। এভাবে অকস্মাৎ থামিয়া যাইতে দেখিয়া মুখ তুলিয়া তাহার দৃষ্টি অনুসরণ করিতেই দেখিল বিলাস ঘরে ঢুকিতেছে। একটা আলোচনা চলিতেছিল, তাহার আগমনে বন্ধ হইয়া গেল। প্রবেশ মাত্রই অনুভব করি বিলাসের চোখ মুখ ক্রোধে কালো হইয়া উঠিল, কিন্তু আপনাকে যথাসাধ্য সংবরণ করিয়া সে নিকটে আসিয়া একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। ঠিক সম্মুখে প্রেসক্রিপশনটা পড়িয়েছিল। দৃষ্টি পড়ায় হাত দিয়া সেখানে টেবিলের উপর হইতে তুলিয়া লইয়া আগা গোড়া ৩-৪ বার করিয়া পড়িয়া যথাস্থলে রাখিয়া দিয়া কহিল, নরেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখছি। এলো কি করে? ডাকে নাকি? কেহই সে কথার উত্তর দিল না। বিজয়া ঈষৎ মুখ ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া রহিল। বিলাস হিংসায় পোড়া একটুখানি হাসিয়া বলিল, ডাক্তার তো ডাক্তার, নরেন ডাক্তার, তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না? শিশির ওষুধ শিশিতেই পচে, তারপরে ফেলে দেওয়া হয়। তা না হয় হলো, কিন্তু এই কলির ধন্বন্তরীটি কাগজখানা পাঠালেন কি করে শুনি? ডাকে নাকি?
এ প্রশ্নেরও কেহ জবাব দিল না। সে তখন দয়ালের প্রতি চাহিয়া কহিল, আপনি তো এতক্ষণ খুব লেকচার দিচ্ছিলেন, সিঁড়ি থেকেই শোনা যাচ্ছিল। বলি, আপনি কিছু জানেন? এই জমিদারি সেনেস্তায় বিলাসবিহারীর অধীনে কর্মগ্রহণ করা অবধি দয়াল মনে মনে তাহাকে বাঘের মতো ভয় করিতেন। কালীপদর মুখে শুনিতেও কিছু বাকি ছিল না। সুতরাং প্রেসক্রিপশনখানা হাতে করা পর্যন্তই তাহার বুকের ভিতরটা বাঁশপাতার মতো কাঁপিতেছিল। এখন প্রশ্ন শুনিয়া মুখের মধ্যে জিভটা তাহার এমনি আড়ষ্ট হইয়া গেল যে কথা বাহির হইল না। বিলাস এক মুহূর্ত স্থির থাকিয়া ধমক দিয়ে কহিল, একেবারে যে ভিজে বেড়ালটি হয়ে গেলেন। বলি, জানেন কিছু? চাকরির ভয় যে ভারাক্রান্ত দরিদ্রকে কিরূপহীন করিয়া ফেলে তাহা দেখিলে ক্লেশ বোধ হয়। দয়াল চমকিয়া উঠিয়া অস্ফুট স্বরে কহিলেন, আগে হ্যাঁ, আমি এনেছি। ও, তাই বটে। কোথায় পেলেন সেটাকে? দয়াল তখন জড়াইয়া জড়াইয়া কোনো মতে ব্যাপারটা বিবৃত করিলেন। বিলাস স্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়ে থাকিয়া কহিল, গেল বছরের হিসাবটা আপনাকে সারতে বলেছিলাম, সেটা সারা হয়েছে? দয়াল বিবর্ণ মুখে কহিলেন, আগে 2 দিনের মধ্যেই সেরে ফেলব। হয়নি কেন? বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল, রাঁধতে হতো, আসতেই পারিনি। প্রত্যুত্তরে বিলাস কুৎসিত কটু কণ্ঠে দয়ালের জরিমার নকল করিয়া হাত নাড়িয়ে বলিল, আসতেই পারেনি তবে আর কি, আমাকে রাজা করেছেন? বলিয়া তীব্রস্বরে কহিল, আমি তখনই বাবাকে বলেছিলাম এসব বুড়ো হাবড়া নিয়ে আমার কাজ চলবে না। এতক্ষণ পরে বিজয়া মুখ ফিরাইয়া চাহিল। তাহার মুখের ভাব প্রশান্ত গম্ভীর, কিন্তু 2 চোখ দিয়ে যেন আগুন বাহির হইতেছিল। অনুচ্চ কঠিন কণ্ঠে কহিল, দয়ালবাবুকে এখানে কে এনেছে জানেন? আপনার বাবা নন, আমি। বিলাস থমকিয়া গেল। তাহার এরূপ কণ্ঠস্বরও সে আর কখনো শুনে নাই, এরূপ চোখের চাহনিও আর কখনো দেখে নাই। কিন্তু নত হইবার পাত্র সে নয়, তাই পলক মাত্র স্থির থাকিয়া জবাব দিল, যেই আনুক, আমার জানবার দরকার নেই। আমি কাজ চাই, কাজ, কাজের সঙ্গে আমার সম্বন্ধ। বিজয়া কহিল, যার বাড়িতে বিপদ তিনি কি করে কাজ করতে আসবেন? বিলাস উদ্ধতভাবে বলিল, অমন সবাই বিপদের দোহাই পারে, কিন্তু সে শুনতে গেলে তো আমার চলে না। অমন সবাই বিপদের দোহাই পারে। আমি দরকারি কাজ সেরে রাখতে হুকুম দিয়েছিলাম, হয়নি কেন সেই কৈফিয়ত চাই, বিপদের খবর জানতে চাইনি। বিজয়ের ওষ্ঠাধর কাঁপিতে লাগিল। সবাই মিথ্যাবাদী নয়, সবাই মিথ্যা বিপদের দোহাই দেয় না, অন্তত মন্দিরের আচার্য দেয় না। সে যাক, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি আমি, যখন জানেন দরকারি কাজ হওয়া চাই তখন নিজে কেন সেরে রাখেননি? আপনি কেন 4 দিন কাজ কামাই করলেন? কি বিপদ হয়েছিল আপনার শুনি? বিলাস বিস্ময়ে হতবুদ্ধি প্রায় হইয়া কহিল, আমি নিজে খাতা সেরে রাখব? আমি কামাই করলাম কেন? বিজয়া কহিল, হ্যাঁ তাই, মাসে মাসে 200 টাকা মাইনে আপনি নেন। টাকা তো আমি শুধু শুধু আপনাকে দিই নে, কাজ করবার জন্যেই দিই। বিলাস কলের পুতুলের মতো কেবল কহিল, আমি চাকর, আমি তোমার আমলা? অসহ্য ক্রোধে বিজয়ার প্রায় হিতাহিত জ্ঞান লোপ হইয়াছিল। সে তীব্রতর কণ্ঠে উত্তর দিল, কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয় তাকে ও ছাড়া আর কি বলে? আপনার অসংখ্য উৎপাদ আমি নিঃশব্দে সয়ে এসেছি, কিন্তু যত সহ্য করেছি অন্যায় উপদ্রব ততই বেড়ে গেছে। যান, নিচে যান। প্রভু ভৃত্যের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আর আমার কোনো সম্বন্ধ থাকবে না।
যে নিয়মে আমার অপর কর্মচারীরা কাজ করে ঠিক সেই নিয়মে কাজ করতে পারেন, করবেন, নইলে আপনাকে আমি জবাব দিল আমার কাছারিতে আর ঢোকবার চেষ্টা করবেন না। বিলাস লাফাইয়া উঠিয়া দক্ষিণ হস্তের তর্জনী কম্পিত করিতে করিতে চিৎকার করিয়া বলিল, তোমার এত সাহস? বিজয়া কহিল, দুঃসাহস আমার নয়, আপনার। আমার স্টেটেই চাকরি করবেন আর আমারই উপর অত্যাচার করবেন? আমাকে তুমি বলবার অধিকার কে আপনাকে দিয়েছে? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার, আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার এ সকল স্পর্ধা কোথা থেকে আপনার জন্মালো? বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া চিৎকারে ঘর ফাটাইয়া বলিল, অতিথির বাপের পুণ্য যে সেদিন তার গায়ে হাত দিইনি, তার একটা হাত ভেঙে দিইনি। নচ্ছার, বদমাইশ, জোচ্চোর, লোফার কোথাকার। আর কখন যদি তার দেখা পাই। চিৎকার শব্দে ভীত হইয়া গোপাল কানাই সিংকে ডাকিয়া আনিয়াছিল। দ্বারপ্রান্তে তাহার চেহারা দেখিতে পাইয়া বিজয়া লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া কহিল, আপনি জানেন না, কিন্তু আমি জানি। সেটা আপনারই কত বড় সৌভাগ্য যে তাঁর গায়ে হাত দেবার অতি সাহস আপনার হয়নি। তিনি উচ্চশিক্ষিত বড় ডাক্তার। সেদিন তাঁর গায়ে হাত দিলেও হয়তো তিনি একজন পীড়িত স্ত্রীলোকের ঘরের মধ্যে বিবাদ না করে সহ্য করেই চলে যেতেন। কিন্তু এই উপদেশটা আমার ভুলেও অবহেলা করবেন না। ভবিষ্যতে তাঁর গায়ে হাত দেবার শখ যদি আপনার থাকে তো পিছন থেকে দেবেন, না হয় আপনার মতো আরও 5-7 জনকে সঙ্গে নিয়ে তার সম্মুখ থেকে দেবেন। কিন্তু বিস্তর চেঁচামেচি হয়ে গেছে, আর না। নিচে থেকে চাকর বাকর দারোয়ান পর্যন্ত ভয় পেয়ে উপরে উঠে এসেছে। যান, নিচে যান বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা মাত্র না করিয়া পাশের দরজা দিয়ে ও ঘরে চলিয়া গেল। ছেলের মুখে ব্যাপারটা শুনিয়া ক্রোধে, বিরক্তিতে ও আশাভঙ্গের নিদারুণ হতাশ্বাসে রাসবিহারীর ব্রহ্মজ্ঞান ও আনুষঙ্গিক ইত্যাদির খোলস এক মুহূর্তে খসিয়া পড়িয়া গেল। তিনি তিক্ত কটুকণ্ঠে বলিয়া উঠিলেন, আরে বাপু, হিন্দুরা যে আমাদের ছোট লোক বলে সেটা তো আর মিছে কথা নয়। ব্রহ্মই হই আর যাই হই, কৈবর্ত। বামুন কায়েতের ছেলে হলে ভদ্রতাও শিখতিস। নিজের ভালো মন্দ কিসে হয় না হয় সে কাণ্ডজ্ঞানও জন্মাত। যাও, এখন মাঠে মাঠে হাল গরু নিয়ে কুলকর্ম করে বেড়াও গে। উঠতে বসতে তোকে পাখি পড়া করে শেখালাম যে ভালোই ভালো কাজটা একবার হয়ে যাক, তারপরে যা ইচ্ছে হয় করিস। কিন্তু তোর সবুর সইল না, তুই গেলি তাকে ঘাঁটাতে। সে হলো রায় বংশের মেয়ে, ডাকসাইটে হরিরায়ের নাতনি, যার ভয় বাগে বলদে এক ঘাটে জল খেত। তুই হাত বাড়িয়ে গেছিস তার ডাকে দড়ি পড়াতে। মুখ্য কোথাকার, মান ইজ্জত গেল, এত বড় জমিদারির আশা ভরসা গেল। মাসে মাসে 200 টাকা বলে মাইনে আদায় হচ্ছিল, সে গেল। যা, এখন চাষার ছেলে চাষবাস করে খেগে যা। আবার আমার কাছে এসেছেন চোখ রঙে তার নামে নালিশ করতে। যা যা, সুমুখ থেকে সরে যা, হতভাগা বুম পেটে শয়তান। ঘটনাটা না ঘটিলেই যে ঢের ভালো হইত তাহা বিলাস নিজেও বুঝিতেছিল। তাহাতে পিতৃদেবের এই ভীষণ উগ্রমূর্তি দেখিয়া তাহার সতেজ আস্ফালন নিবিয়া জল হইয়া গেল। তথাপি কি একটু কৈফিয়ত দিবার চেষ্টা করিতে ক্রুদ্ধ পিতা দ্রুতবেগে তাহার নিজের ঘরে গিয়া প্রবেশ করিলেন। কিন্তু রাগের মাথায় ছেলেকে যাই বলুন, কাজের বেলায় রাসবিহারী ক্রোধের উত্তেজনাতেও কখনো তাড়াহুড়ো করিয়া কাজ মাটি করেন নাই, আলস্য করিয়াও কখনো ইষ্ট নষ্ট করেন নাই।
তাই সেদিনটা তিনি ধৈর্য ধরিয়া বিজয়াকে শান্ত হইবার সময় দিয়া পরদিন তাহার নিজস্ব শান্তি এবং অবিচলিত গাম্ভীর্য লইয়া বিজয়ার বসিবার ঘরে দেখা দিলেন এবং চৌকি টানিয়া লইয়া উপবেশন করিলেন। বিজয়ের ক্রোধোন্মত্ততা ধীরে ধীরে মিলাইয়া গেলে সে নিজের অসংযত রূঢ়তা এবং নির্লজ্জ প্রগল্ভতা স্মরণ করিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। বাড়ির সমস্ত চাকর বাকর এবং কর্মচারীদের সম্মুখে উচ্চকণ্ঠে সে এই যে একটা নাটকের অভিনয় করিয়া বসিল, হয়তোবা ইহারই মধ্যে তাহার নানা আকারে পল্লবিত এবং অতিরঞ্জিত হইয়া গ্রামের বাটিতে বাটিতে পুরুষ মহলে আলোচিত হইতেছে এবং পুকুর ও নদীর ঘাটে ঘাটে মেয়েদের হাসি তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে। ইহারই কদর্যতা কল্পনা করিয়া সে সেই অবধি আর ঘরের বাহির পর্যন্ত আসিতে পারে নাই। লজ্জা শতগুণে বাড়িয়া গেছে। আরও এই মনে করিয়াছে আজ যাহাকে সে ভৃত্য বলিয়া প্রকাশ্যে লাঞ্ছনা করিতে সংকোচ মানে নাই, দুদিন বাদে স্বামী বলিয়া তাহার গলায় বরমাল্য পরাইবার কথা রাষ্ট্র হইতেও কোথাও আর বাকি নাই। তাই রাসবিহারী যখন ধীরে ধীরে ঘরে ঢুকিয়া নিঃশব্দে প্রসন্ন মুখে আসন গ্রহণ করিলেন, তখন বিজয়া মুখ তুলিয়া তাহার পানে চাহিতেও পারিল না। কিন্তু ইহারই জন্য সে প্রত্যেক মুহূর্তেই প্রতীক্ষা করিয়াছিল এবং যে সকল যুক্তি তর্কের তরঙ্গ এবং অপ্রিয় আলোচনা আলোড়িত হইয়া উঠিবে, তাহার মোটামুটি খসড়াটা কাল হইতেই ভাবিয়া রাখিয়াছিল বলিয়া সে এক প্রকার স্থির হইয়াই বসিয়া রহিল। কিন্তু বৃদ্ধ ঠিক উল্টা সুর ধরিয়া বিজয়াকে একেবারে অবাক করিয়া দিলেন। তিনি ক্ষণেককাল স্তব্ধভাবে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা বিজয়া, শুনে পর্যন্ত যে আমার কি আনন্দ হয়েছে তা জানাবার জন্য আমি কালই ছুটে আসতাম, যদি না সেই অম্বলের ব্যথাটা আমাকে বিছানায় পেড়ে ফেলত। দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। আমি এই তো চাই, এই তো তোমার কাছে আশা করি বলিয়া অত্যন্ত উচ্চ ভাবের আর একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া কহিলেন, সেই সর্বশক্তিমান মঙ্গলময়ের কাছে শুধু এই প্রার্থনা জানাই, সুখে দুঃখে ভালোতে মন্দতে যেন আমাকে তিনি যা ধর্ম যা ন্যায় তার প্রতি অবিচলিত শ্রদ্ধা রাখবার সামর্থ্য দেন। এই বলিয়া তিনি যুক্তকর মাথায় ঠেকাইয়া চোখ বুজিয়া বোধ করি সেই সর্বশক্তিমানকে প্রণাম করিলেন। পরে চোখ চাহিয়া হঠাৎ উত্তেজিতভাবে বলিতে লাগিলেন, কিন্তু এই কথাটা আমি কোনো মতেই ভেবে পাইনি বিজয়া। বিলাস আমার মতো একটা খোলা ভোলা উদাসীন লোকের ছেলে হয়ে এত বড় পাকা বিষয় হয়ে উঠল কি করে? যার বাপের আজও সংসারে কাজকর্মের জ্ঞান লাভ লোকসানের ধারণাই জন্মালো না, সে এই বয়সের মধ্যেই এরূপ দৃঢ়কর্মী হয়ে উঠল কেমন করে? কি যে তার খেলা, কি যে সংসারের রহস্য, কিছুই বোঝবার জো নেই মা বলিয়া আরেকবার মুদ্রিত নেত্রে তিনি মাথা নত করিলেন। বিজয়া নীরবে বসিয়া রহিল। রাসবিহারী আবার একটু মৌন থাকিয়া বলিতে লাগিলেন, কিন্তু কোনো জিনিসেরই তো অত্যন্ত ভালো নয়। জানি বিলাসের কাজ অন্তঃপ্রাণ, সেখানে সে অন্ধ। কর্তব্য কর্মে অবহেলা তার বুকে শুলের মতো বাজে, কিন্তু তাই বলে কি মানের মান রাখতে হবে না? দয়ালের মতো লোকেরও কি ত্রুটি মার্জনা করা আবশ্যক নয়? জানি অপরাধ ছোট বড় ধনী নির্ধন বিচার করে না, কিন্তু তাই বলে কি তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে? সব বুঝি, কাজ না করাও দোষ, খবর না দিয়ে কামাই করাও খুব অন্যায়, অফিসের ডিসিপ্লিন ভঙ্গ করাও অফিস মাস্টারের পক্ষে বড় অপরাধ। কিন্তু দয়ালকেও কি না মা, আমরা বুড়ো মানুষ, আমাদের সে তেজও নেই জোরও নেই। সাহেবরা বিলাসের কর্তব্যনিষ্ঠার যত সুখ্যাতেই করুক,
তাকে যত বড়ই মনে করুক, আমরা কিন্তু কিছুতেই ভালো বলতে পারবো না। নিজের ছেলে বলে তো এ মুখ দিয়ে মিথ্যে বার হবে না মা। আমি বলি, কাজ না হয় 2 দিন পরেই হতো, না হয় 10 টাকা লোকসানই হতো, কিন্তু তাই বলে কি মানুষের ভুলভ্রান্তি, দুর্বলতা ক্ষমা করতে হবে না? তোমার জমিদারির ভালো মন্দের পরেই যে বিলাসের সমস্ত মন পড়ে থাকে, সে তার প্রত্যেক কথাটিতেই বুঝতে পারি। কিন্তু আমাকে ভুল বুঝো না মা, আমি নিজে সংসার বিরাগী হলেও বিষয় সম্পত্তি রক্ষা করা যে গৃহস্থের পরম ধর্ম স্বীকার করি। তার উন্নতি করা আরও ঢের বড় ধর্ম, কারণ সে ছাড়া জগতের মঙ্গল করা যায় না। আর বিলাসের হাতে তোমাদের দুজনের জমিদারি যদি দ্বিগুণ, চতুর্গুণ, এমনকি 10 গুণ হয় শুনতে পাই, আমি তাতেও বিন্দুমাত্র আশ্চর্য হব না। আর হচ্ছে তাই দেখতে পাচ্ছি। সব ঠিক, সব সত্যি, কিন্তু তাই বলে যে বিষয়ের উন্নতিতে কোথাও একটু সামান্য বাধা পৌঁছলেই ধৈর্য হারাতে হবে, সেও যে মন্দ। আমি তাই সেই অদ্বিতীয় নিরাকারের সেই পাদপদ্মে বারবার ভিক্ষা জানাচ্ছি মা। তার উদ্ধত অভিনয়ের জন্যে যে শাস্তি তুমি তাকে দিয়েছ, তার থেকেই সে যেন ভবিষ্যতে সচেতন হয়। কাজ কাজ, সংসারে শুধু কাজ করতেই কি এসেছি? কাজের পায়ে কি দয়ামায়াও বিসর্জন দিতে হবে? ভালোই হয়েছে মা, আজ সে তোমার হাত থেকেই তার সর্বোত্তম শিক্ষা লাভ করবার সুযোগ পেলে। বিজয়া কোনো কথাই কহিল না। রাসবিহারী কিছুক্ষণ যেন নিজের অন্তরের মধ্যেই মগ্ন থাকিয়া পরে মুখ তুলিলেন। একটু হাস্য করিয়া কোমল কণ্ঠে বলিতে লাগিলেন, আমার 2টি সন্তানের একটি প্রচণ্ড কর্মী, আর একটির হৃদয় যেন স্নেহ, মমতা, করুণার নির্ঝর। একজন যেমন কাজে উন্মাদ, আরেকটি তেমনি দয়া মায়ায় পাগল। আমি কাল থেকে শুধু স্তব্ধ হয়ে ভাবছি, ভগবান এই দুটিকে যখন জুড়ি মিলিয়ে তার রথ চালাবেন, তখন দুঃখের সংসারে না জানি কি স্বর্গই নেমে আসবে। আমার আরেক প্রার্থনা মা, এই অলৌকিক বস্তুটি চোখে দেখবার জন্য তিনি যেন আমাকে একটি দিনের জন্যও জীবিত রাখেন। বলিয়া এইবার তিনি টেবিলের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। মাথা তুলিয়া কহিলেন, অথচ আশ্চর্য, ধর্মের প্রতিও তো তার সোজা অনুরাগ নয়। মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রমী না সে করেছে? যে তাকে জানে না, সে মনে করবে বিলাসের ব্রাহ্মধর্ম ছাড়া বুঝি সংসারের আর কোনো উদ্দেশ্যই নেই। শুধু এরই জন্যে সে বুঝি বেঁচে আছে, এছাড়া আর বুঝি সে কিছু জানে না। কিন্তু কি ভুল দেখো মা, নিজের ছেলের কথায় এমনি অভিভূত হয়ে পড়েছি যে তোমাকেই বোঝাচ্ছি, যেন আমার চেয়ে তাকে তুমি কম বুঝেছ, যেন আমার চেয়ে তার তুমি কম মঙ্গলাকাঙ্ক্ষিনী। বলিয়া মৃদু মৃদু হাস্য করিয়া কহিলেন, আমার এত আনন্দ তো শুধু সেই জন্যেই মা, আমি যে তোমার হৃদয়ের ভিতরটা আরশির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার কল্যাণের হাতখানি যে বড় উজ্জ্বল দেখা যাচ্ছে। আর তাও বলি, তুমি ছাড়া এ কাজ করতে পারেই বা কে, করবেই বা কে? তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সকলের যে তুমিই সঙ্গিনী। তোমার হাতেই যে তার সমস্ত শুভ নির্ভর করছে। তার শক্তি, তোমার বুদ্ধি, সে ভার বহন করে চলবে, তুমি পথ দেখাবে, তবেই তো দুজনের জীবন একসঙ্গে সার্থক হবে মা। সেই জন্যই তো আজ আমার সুখ ধরছে না। আজ যে চোখের উপর দেখতে পেয়েছি, বিলাসের আর ভয় নেই। তার ভবিষ্যতের জন্য আমাকে একটি মুহূর্তের জন্যও আর আশঙ্কা করতে হবে না। কিন্তু জিজ্ঞাসা করি, এত চিন্তা,
এত জ্ঞান, ভবিষ্যৎ জীবন সফল করে তোলবার এত বড় বুদ্ধি ওইটুকু মাথার মধ্যে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে মা? আজ আমি যে একেবারে অবাক হয়ে গেছি। বিজয়ের সর্বাঙ্গ চঞ্চল হইয়া উঠিল, কিন্তু সে নিঃশব্দেই বসিয়া রহিল। রাসবিহারী ঘড়ির দিকে চাহিয়া চমকিয়া উঠিয়া পড়িয়া বলিলেন, ইস, 10টা বাজে যে, একবার দয়ালের স্ত্রীকে দেখতে যেতে হবে যে। বিজয় আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? ভালোই আছেন বলিয়া তিনি দ্বারের দিকে 2-1 পদ অগ্রসর হইয়া হঠাৎ থামিয়া বলিলেন, কিন্তু আসল কথাটা যে এখনো বলা হয়নি। বলিয়া ফিরিয়া আসিয়া স্বস্থানে উপবেশন করিয়া মৃদুস্বরে বলিলেন, তোমার এই বুড়ো কাকাবাবুর একটি অনুরোধ তোমাকে রাখতে হবে বিজয়া। বলো, রাখবে? বিজয়া মনে মনে ভীত হইয়া উঠিল। তাহার মুখের ভাব কটাক্ষে লক্ষ্য করিয়া রাসবিহারী বলিলেন, সে হবে না, সন্তানের ওই আবদারটি মাকে রাখতেই হবে। বলো, রাখবে? বিজয় অস্ফুট স্বরে কহিল, বলুন। তখন রাসবিহারী কহিলেন, সে যে শুধু আহার নিদ্রাই পরিত্যাগ করেছে তাই নয় মা, অনুতাপেও দগ্ধ হয়ে যাচ্ছে জানি, কিন্তু তোমাকে মা এক্ষেত্রে একটু শক্ত হতে হবে। কাল অভিমানে সে আসেনি, কিন্তু আজ আর থাকতে পারবে না, এসে পড়বেই। কিন্তু ক্ষমা চাইবা মাত্রই যে মাপ করবে সে হবে না, এই আমার একান্ত অনুরোধ। যে অন্যায়ের শাস্তি তাকে দিয়েছ, অন্তত সে শাস্তি আরও একটা দিন সে ভোগ করুক। এই বলিয়া বিজয়ের মুখের উপর বিস্ময়ের চিহ্ন দেখিয়া তিনি একটু হাসিলেন, স্নেহার্ত স্বরে বলিলেন, তোমার নিজের যে কত কষ্ট হচ্ছে সে কি আমার অগোচর আছে মা? তোমাকে কি চিনি নেই? তুমি আমারই তো মা, বরঞ্চ তার চেয়েও বেশি ব্যথা পাচ্ছ সেও আমি জানি। কিন্তু অপরাধের শাস্তি পূর্ণ না হলে যে প্রায়শ্চিত্ত হয় না। এই গভীর দুঃখ আরো একটা দিন সহ্য না করলে যে সে মুক্ত হবে না। শক্ত না হতে পারো তার সঙ্গে দেখা করো না, কিন্তু আজ সে বিফল হয়েই ফিরে যাক। এই যন্ত্রণা আরো কিছু তাকে ভোগ করতে দাও, এই আমার একান্ত অনুরোধ বিজয়া। রাসবিহারী প্রস্থান করিলে বিজয়া অকৃত্রিম বিস্ময়ে আবিষ্টের ন্যায় স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এই সকল কথা, এরূপ ব্যবহার তাহার কাছে সে একেবারেই প্রত্যাশা করে নাই, বরঞ্চ ঠিক বিপরীতটা আশঙ্কা করিয়া তাহার আগমনের সঙ্গে সঙ্গেই আপনাকে সে কঠিন করিয়া তুলিতে মনে মনে চেষ্টা করিয়াছিল। বিলাস একাকী আঘাত খাইয়া চলিয়া গেছে, কিন্তু প্রতিঘাতের বেলায় সে যে একলা আসিবে না, এবং তখন রাসবিহারীর সহিত তাহার যে একটা অত্যন্ত কড়া রকমের বোঝাপড়ার সময় আসিবে, তাহার সমস্ত বিভৎসতার নগ্ন মূর্তিটা কল্পনায় অঙ্কিত করিয়া অবধি বিজয়ের মনে তিলমাত্র শান্তি ছিল না। এখন বৃদ্ধ ধীরে ধীরে বাহির হইয়া গেলে শুধু তাহার বুকের উপর হইতে ভয়ের একটা গুরুভার পাথর নামিয়া গেল না। সে যে একসময় এই লোকটিকে আন্তরিক শ্রদ্ধা করিত সে কথাও মনে পড়িল, এবং কেন যে শ্রদ্ধাটা ধীরে ধীরে সরিয়া গেল তাহারও ঝাপসা আভাসগুলো সঙ্গে সঙ্গে মনে পড়িয়া আজ তাহাকে পীড়া দিতে লাগিল। এমনও একটা সংশয় তাহার অন্তরের মধ্যে উঁকি মারিতে লাগিল, হয়তো সেই বৃদ্ধের যথার্থ সংকল্প না বুঝিয়েই তাহার প্রতি মনে মনে অবিচার করিয়াছে, এবং তাহার পরলোকগত পিতৃ আত্মা আবাল্য সুহৃদের প্রতি এই অন্যায় ক্ষুব্ধ হইতেছেন। সে বারবার করিয়া আপনাকে আপনি বলিতে লাগিল, কই, তিনি তো সত্যকার অপরাধের বেলায় নিজের ছেলেকেও মাপ করেন নাই, বরঞ্চ আমি যেন তাহাকে সহজে ক্ষমা করিয়া তাহার শাস্তি ভোগের পরিমাণটা কমাইয়া না দিই, তিনি বারবার সেই অনুরোধই করিয়া গেলেন।
আরেকটা কথা, বৃদ্ধের সকল অনুরোধ উপরোধ আন্দোলন আলোচনার মধ্যে যে ইঙ্গিতটা সকলের চেয়ে গোপন থাকিয়াও সর্বাপেক্ষা পরিস্ফুট হইয়া উঠিয়াছিল, সেটা বিলাসের অসীম ভালোবাসা এবং ইহারই অবশ্যম্ভাবী ফল প্রবল ঈর্ষা। এই জিনিসটা বিজয়ের নিজের কাছেও অজ্ঞাত ছিল তা নয়, কিন্তু বাহিরের আলোড়নে তাহা যেন নতুন তরঙ্গ তুলিয়া তাহার বুকে আসিয়া লাগিল। এতদিন যাহা শুধু তাহার হৃদয়ের তলদেশেই থিতাইয়া পড়িয়াছিল, তাহাই বাহিরের আঘাতে ফুলিয়া উঠিয়া হৃদয়ের উপরে ছড়াইয়া পড়িতে লাগিল। তাই রাসবিহারী বহুক্ষণ চলিয়া গেলেও তাহার আলাপের ঝঙ্কার দুই কানের মধ্যে লইয়া বিজয়া তেমনি নিঃশব্দে জানালার বাহিরে চাহিয়া বিভোর হইয়া বসিয়া রহিল। ঈর্ষা বস্তুটা সংসারে চিরদিনই নিন্দিত সত্য, তথাপি সেই নিন্দিত দ্রব্যটা আজ বিজয়ের চক্ষে বিলাসের অনেকখানি মলিনতা ফিকা করিয়া ফেলিল এবং যাহাদিগকে প্রতিপক্ষ কল্পনা করিয়া এই দুটি পিতাপুত্রের সহস্র রকমের প্রতিহিংসার বিভীষিকা কাল হইতে তাহার প্রত্যেক মুহূর্ত নিরুদ্যম ও নির্জীব করিয়া আনিতেছিল। আজ আবার তাহাদিগকেই আপনার জন ভাবিতে পাইয়া সে যেন হাঁপ ফেলিয়া বাঁচিল। কালীপদ আসিয়া বলিল, মাঠান, তাহলে এখন আমার যাওয়া হলো না বলে বাড়িতে আরেকখানা চিঠি লিখিয়ে দিই। বিজয়া ইতস্তত করিয়া বলিল, আচ্ছা। কালীপদ চলিয়া যাইতেছিল। বিজয়া তাহাকে আহ্বান করিয়া সলজ্জ দ্বিধাভরে কহিল, না হয় আমি বলি কি কালীপদ, চিঠি যখন লিখে দেওয়াই হয়েছে তখন মাসখানেকের জন্য একবার বাড়ি থেকে ঘুরে এসো। ওর কথাটাও থাক, তোমার একবার বাড়ি যাওয়া, অনেক দিন তো যাওনি, কি বল? কালীপদ মনে মনে আশ্চর্য হইল, কিন্তু সম্মত হইয়া কহিল, আচ্ছা, আমি মাসখানেক ঘুরেই আসি মাঠান। এই বলিয়া সে প্রস্থান করিলে এই দুর্বলতায় বিজয়ের কি একরকম যেন ভারী লজ্জা করিতে লাগিল। কিন্তু তাই বলিয়া তাহাকে আরেকবার ফিরাইয়া ডাকিয়া নিষেধ করিয়া দিতেও পারিল না, সেও লজ্জা করিতে লাগিল। প্রাচীরের ধারে যে কয়টা ঘর লইয়া বিজয়ার জমিদারির কাজকর্ম চলিত, তাহার সম্মুখেই একসার ঘন পল্লবের লিচু গাছ থাকায় বসত পাটির উপরের বারান্দা হইতে ঘরগুলোর কিছুই প্রায় দেখা যাইত না। তাছাড়া পূর্ব দিকের প্রাচীরের গায়ে যে ছোট দরজাটা ছিল, তাহা দিয়ে যাতায়াত করিলে কর্মচারীদের কে কখন আসিতেছে যাইতেছে তাহার কিছুই জানিবার জো ছিল না। সেই অবধি দয়াল বাড়ির মধ্যে আর আসেন নাই। কাজ করিতে কাছারিতে আসেন কিনা সংকোচ বশত সে সংবাদ বিজয়া লয় নাই। আর বিলাসবিহারী যে এদিক মারান না, তাহা কাহাকেও কোনো প্রশ্ন না করিয়াই সে শতসিদ্ধের মতো মানিয়ে লইয়াছিল। মধ্যে শুধু একদিন সকালে মিনিট 10 জন্য রাসবিহারী দেখা করিতে আসিয়াছিলেন, কিন্তু সাধারণভাবে 2-4টা অসুখের কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয় নাই। মানুষের অন্তরের কথা অন্তর্যামীই জানুন, কিন্তু মুখের যেটুকু প্রসন্নতা এবং সৌহার্দ্য লইয়া সেদিন তিনি পুত্রের বিরুদ্ধে ওকালতি করিয়া গিয়েছিলেন, কোনো অজ্ঞাত কারণে সে ভাব তাহার পরিবর্তিত হইয়াছে নিশ্চয় বুঝিয়া বিজয়া উদ্বেগ অনুভব করিয়াছিল। মোটের উপর সবটুকু জড়াইয়া একটা অতৃপ্তি অস্বস্তির মধ্যেই তাহার দিন কাটিতেছিল। এমন করিয়া আরও কয়েকদিন কাটিয়া গেল। আজ অপরাহ্ন বেলায় বিজয়া বাটির কাছাকাছি নদীর তীরে একটুখানি বেড়াইবার জন্য একাকী বাহির হইতেছিল। বৃদ্ধ নায়েব মশাই একতাড়া খাতাপত্র বগলে লইয়া সুমুখে আসিয়া দাঁড়াইল এবং ভক্তিভরে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, মা কি কোথাও বার হচ্ছেন? কানাই সিং কই?
বিজয় হাসি মুখে বলিল, এই কাছেই একটুখানি নদীর তীরে ঘুরে আসতে যাচ্ছি, দারোয়ানের দরকার নেই। আমাকে কি আপনার কোনো আবশ্যক আছে? নায়েব কহিল, একটু ছিল মা, না হয় কালকেই হবে বলিয়া সে ফিরিবার উপক্রম করিতেই বিজয় পুনরায় হাসি জিজ্ঞাসা করিল, দরকার যদি একটুখানি হয় তো আজই বলুন না। অত খাতাপত্র নিয়ে কোথায় চলেছেন? নায়েব সেইগুলোই দেখাইয়া কহিল, আপনার কাছেই এসেছি। গত বছরের হিসাবটা সারা হয়েছে, মিলিয়ে দেখে একটা দস্তখত করে দিতে হবে। তাছাড়া ছোটবাবু হুকুম দিয়েছেন, হালসনের জমা খরচটাতেও রোজ তারিখে আপনার সই নেওয়া চাই। বিজয় অতিমাত্রায় বিস্মিত হইয়া ফিরিয়া আসিয়া বাহিরের ঘরে বসিল। নায়েব সঙ্গে আসিয়া টেবিলের উপর সেগুলো রাখিয়া দিয়া একখানা খুলিবার উদ্যোগ করিতেই বিজয়া বাধা দিয়ে প্রশ্ন করিল, এ হুকুম ছোটবাবু কবে দিলেন? আজ সকালে দিয়েছেন। আজ সকালে তিনি এসেছিলেন? তিনি তো রোজই আসেন। এখন কাছারি ঘরে আছেন? নায়েব ঘাড় নাড়িয়ে কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তিনি এইমাত্র চলে গেলেন। সেদিনের হাঙ্গামা কোনো আমলারই অবিদিত ছিল না। নায়েব বিজয়ের প্রশ্নের ইঙ্গিত বুঝিয়ে ধীরে ধীরে অনেক কথাই কহিল। বিলাসবিহারী প্রত্যহ ঠিক 11টার সময় কাছারিতে উপস্থিত হন। কাহারও সহিত বিশেষ কোনো কথাবার্তা কহেন না। নিজের মনে কাজ করিয়া 5টার সময় বাড়ি ফিরিয়ে যান। দয়ালবাবুর বাটিতে অসুখ আরোগ্য না হওয়া পর্যন্ত তাহার আসিবার আবশ্যকতা নাই বলিয়া তাহাকে ছুটি দিয়েছেন, ইত্যাদি অনেক ব্যাপার মনিবের গোচর করিল। বিজয় লজ্জিত মুখে নীরবে সমস্ত কাহিনী শুনিয়া বুঝিল, বিলাস এই নূতন নিয়ম নিদারুণ অভিমান বশেই প্রবর্তিত করিয়াছে। তথাপি এমন কথাও কহিল না যে এতদিন যাহার সই লইয়া কাজ চলিতেছিল আজও চলিবে। তাহার নিজেরই সই অনাবশ্যক। বরঞ্চ বলিল, এগুলো থাক, কাল সকালে একবার এসে আমার সই নিয়ে যাবেন বলিয়া নায়েবকে বিদায় দিয়া সেইখানেই স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বাহিরে দিনের আলো ক্রমশ নিভিয়া আসিল এবং প্রতিবেশীদের ঘরে ঘরে শাঁখের শব্দে সন্ধ্যার শান্ত আকাশ চঞ্চল হইয়া উঠিল। তথাপি তাহার উঠিবার লক্ষণ দেখা গেল না। আরো কতক্ষণ যে সে এমনি একভাবে বসিয়ে কাটাইত বলা যায় না। কিন্তু বেহারা আলো হাতে করিয়া ঘরে ঢুকিয়েই হঠাৎ অন্ধকারের মধ্যে কর্ত্রীকে একাকী দেখিয়া যেমন চমকাইয়া উঠিল, বিজয়া নিজেও তেমনি লজ্জা পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং বাহিরে আসিয়াই একেবারে স্তম্ভিত হইয়া গেল। যে জিনিসটি তাহার চোখে পড়িল সে তাহার সুদূর কল্পনার অতীত। সে কি কোনো কারণে কোনো ছলেও আর এ বাড়িতে পা দিতে পারে? অথচ সেই প্রায়ন্ধকারেও স্পষ্ট দেখা গেল সেদিনের সেই সাহেবটি হ্যাট সমেত প্রায় 6.5 ফুট দীর্ঘ দেহ লইয়া গেটের মধ্যে প্রবেশ করিয়েছে এবং সাধারণ বাঙালির অন্তত 2.5 গুণ লম্বা পা ফেলিয়া এই দিকেই আসিতেছে। আজ আর তাহাকে পুলিশ কর্মচারী বলিয়া ভুল হয় নাই। কিন্তু আনন্দের সেই অপরিমিত দীপ্ত রেখাটিকে যে তাহার বিশ্বজোড়া ভয় ও নিরাশার অন্ধকার চক্ষের পলকে গিলিয়ে ফেলিল। গাছপালায় ঘেরা আঁকাবাঁকা পথের মাঝে মাঝে তাহার দেহ অদৃশ্য হইতে লাগিল বটে, কিন্তু পথের কাঁকরে তাহার জুতার শব্দ ক্রমেই সন্নিকটবর্তী হইতে লাগিল। বিজয়া মনে মনে বুঝিল তাহাকে অভ্যর্থনা করিয়া বসানো অন্যায়, কিন্তু দ্বারের বাহির হইতে অবহেলায় বিদায় দেওয়াও যে অসাধ্য।
এই অবস্থা সংকট হইতে পরিত্রাণের উপায় কোনো দিকে খুঁজিয়ে না পাইয়া যে মুহূর্তে পথের বাঁকে কামিনী গাছের পাশে সেই দীর্ঘ ঋজু দেহ তাহার সম্মুখে আসিয়া পড়িল, সেই মুহূর্তেই সে পিছন ফিরিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করিল। বৃদ্ধ নায়েব কিছুই লক্ষ্য করে নাই, নিজের মনে চলিয়াছিল। অকস্মাৎ সাহেব দেখিয়া ত্রস্ত হইয়া উঠিল, কিন্তু সাহেবের প্রশ্নে চিনিতে পারিয়া আশ্বস্ত এবং নিরুদ্বিগ্ন হইয়া জবাব দিল, হ্যাঁ, উনি বাহিরের ঘরেই আছেন বলিয়া চলিয়া গেল। প্রশ্ন এবং উত্তর দুই বিজয়ের কানে গেল। ক্ষণেক পরে ঘরে ঢুকিয়া নরেন্দ্র নমস্কার করিল, লাঠি এবং টুপি টেবিলের উপর রাখিয়া সহাস্যে কহিল, এই যে দেখছি আমার ওষুধে চমৎকার ফল হয়েছে, বাহ। ক্ষণেক পূর্বেই বিজয় মনে মনে ভাবিয়েছিল, আজ বুঝি সে চোখ তুলিয়া চাহিতেও পারিবে না, একটা কথার জবাব পর্যন্ত তাহার মুখে ফুটিবে না। কিন্তু আশ্চর্য এই যে এই লোকটির কেবল কণ্ঠস্বর শুনিবা মাত্রই শুধু যে তাহার দ্বিধা সংকোচে ভোজবাজির মতো অন্তর্হিত হইয়া গেল তাই নয়, তাহার হৃদয়ের অন্ধকার অজ্ঞাত কোণে সুর বাঁধা বীণার তারের উপর কে যেন না জানিয়া আঙুল বুলাইয়া দিল, এবং এক মুহূর্তেই বিজয় তাহার সমস্ত বিষাদ বিস্মৃত হইয়া বলিয়া উঠিল, কি করে জানলেন? আমাকে দেখে না কারো কাছে শুনে? নরেন্দ্র বলিল, শুনে। কেন? আপনি কি দয়ালবাবুর কাছে শোনেননি যে আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না? শুধু প্রেসক্রিপশনটার ওপর একবার চোখ বুলিয়ে ছিঁড়ে ফেলে দিলেও অর্ধেক কাজ হয় বলিয়া নিজের রসিকতায় প্রফুল্ল হইয়া অট্টহাস্যে ঘর কাঁপাইয়া তুলিল। বিজয় বুঝিল সে দয়ালের কাছে সমস্ত শুনিয়েই তবে আজ ব্যঙ্গ করিতে আসিয়াছে, তাই এই অসঙ্গত উচ্চ হাস্যে মনে মনে রাগ করিয়া ঠোকর দিয়া বলিল, ওহ, তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্যে দয়া করে আবার ওষুধ লিখে দিতে এসেছেন? খোঁজা খাইয়া নরেনের হাসি থামিল, কহিল, বাস্তবিক বলছি, এক আচ্ছা তামাশা। বিজয়া কহিল, তাই বুঝি এত খুশি হয়েছেন? নরেনের মুখ গম্ভীর হইল, কহিল, খুশি হয়েছি? হ্যাঁ, একেবারে না। অবশ্য এ কথা একেবারে অস্বীকার করতে পারিনি যে শুনেই প্রথমে একটু আমোদ বোধ করেছিলাম, কিন্তু তারপরেই বাস্তবিক দুঃখিত হয়েছি। বিলাসবাবুর মেজাজটা তেমন ভালো নয় সত্যি, অকারণে খামোকা রেগে উঠে পরকে অপমান করে বসেন, কিন্তু তাই বলে আপনিও যে অসহিষ্ণু হয়ে কতকগুলো অপমানের কথা বলে ফেলবেন সেও তো ভালো নয়। ভেবে দেখুন দেখি, কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কত বড় একটা লজ্জা এবং ক্ষোভের কারণ হবে। আমাকে বিশ্বাস করুন, বাস্তবিকই শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। আমার জন্যে আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। এই লোকটির হৃদয়ের পবিত্রতায় বিজয় মনে মনে মুগ্ধ হইয়া গেল। তথাপি পরিহাসের ভঙ্গিতে কহিল, কিন্তু হাসিও চাপতে পাচ্ছেন না বলিয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেন জোর করিয়া এবার ভয়ানক গম্ভীর হইয়া কহিল, কেন আপনি বারবার তাই মনে করছেন? যথার্থই আমি অতিশয় ক্ষুণ্ণ হয়েছি, কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতাম না। একটুখানি চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, সেই দিনই নিচে তার বাবা সমস্ত কথা জানিয়ে বললেন। ঈর্ষা। দয়ালবাবু কাল তাই বললেন। শুনে আমি কি লজ্জা পেয়েছি বলতে পারি না, কিন্তু এত লোকের মধ্যে আমাকে ঈর্ষা করবার মতো কি আমার আছে আমি তাও তো ভেবে পাইনি। আপনারা ব্রাহ্ম সমাজের, আবশ্যক হলে সকলের সঙ্গেই কথা কন, আমার সঙ্গেও কয়েছেন। এতে এমন কি দোষ তিনি দেখতে পেয়েছেন আমি তো খুঁজে পাইনি। যাই হোক, আমাকে আপনারা মাপ করবেন।
আর ওই বাংলায় কি বলে, অভিনন্দন। আমিও আপনাকে তাই জানিয়ে যাচ্ছি, আপনারা সুখী হন। সে নিজের আচরণের উল্লেখ করিতে গিয়েও যে বিজয়ের সেদিনের আচরণ সম্বন্ধে লেশমাত্র ইঙ্গিত করে নাই, বিজয়া তাহা লক্ষ্য করিয়াছিল। কিন্তু তাহার শেষ কথাটায় বিজয়ের দুই চক্ষু অকস্মাৎ অশ্রুপ্লাবিত হইয়া গেল। সে ঘাড় ফিরাইয়া কোনো মতে চোখের জল সামলাইতে লাগিল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়ে নরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ স্টেশনে মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? বিজয়া রুদ্ধস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আপনার জিনিস আপনি নিজেই তো ফিরে চেয়েছিলেন। নরেন বলিল, তা বটে, কিন্তু দামের কথাটা তো তাকে দিয়ে বলে পাঠাননি। তাহলে তো আমার। বিজয়া কহিল, না, জ্বরের উপর আমার ভুল হয়েছিল, কিন্তু সে ভুলের শাস্তিও তো আপনি আমাকে কম দেননি। নরেন লজ্জিত হইয়া কহিল, কিন্তু কালীপদ যে বললে। বিজয়া বাধা দিয়ে বলিল, সে আমি শুনেছি, কিন্তু যাই কেন না সে বলুন, আপনাকে উপহার দেবার মতো স্পর্ধা আমার থাকতে পারে এমন কথা কি করে আপনি বিশ্বাস করলেন? আর সত্যি তাই যদি করে থাকি, নিজের হাতে কেন শাস্তি দিলেন না? কেন চাকরকে দিয়ে আমার অপমান করলেন? আপনার আমি কি করেছিল? বলিতে বলিতে তাহার গলা যেন ভাঙিয়া আসিল। নরেন লজ্জিত এবং অত্যন্ত আশ্চর্য হইয়া বিজয়ের মুখের পানে চাহিয়া দেখিল। সে ঘাড় ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া আছে। মুখ তাহার চোখে পড়িল না, চোখে পড়িল শুধু তাহার গ্রীবার উপর হীরার কণ্ঠীর একটুখানি দীপালোকে বিচিত্র রশ্মি প্রতিফলিত করিতেছে। উভয় কিছুক্ষণ মৌন থাকার পর নরেন্দ্র ক্ষুণ্ণ কণ্ঠে ধীরে ধীরে কহিল, কাজটা যে আমার ভালো হয়নি সে আমি তখনই টের পেয়েছিলাম, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছিল। কালীপদর দোষ কি? তার উপর রাগ করা কিছুতেই আমার উচিত হয়নি। আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, দেখুন, ওই ঈর্ষা জিনিসটা যে কত মন্দ এবার আমি ভালো করেই টের পেয়েছি। ও শুধু নিজের ঝোঁকেই বেড়ে চলে যায় তাই নয়, সংক্রামক ব্যাধির মতো অপরকেও আক্রমণ করতে ছাড়ে না। এখন তো আমি বেশ জানি আমাকে ঈর্ষা করার মতো ভ্রম বিলাসবাবুর আর কিছু হতেই পারে না। তার বাবাও সেজন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন যে আমার নিজেরও তখন বড় কম ভুল হয়নি। বিজয়া মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আপনার ভুল কিরকম? নরেন অত্যন্ত সহজ এবং স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাকে নিরর্থক ওরকম অপমান করায় আপনি যে সত্যিই ক্লেশ বোধ করেছিলেন সে তো আপনার কথা শুনে সবাই বুঝতে পেরেছিল। তার উপর রাসবিহারীবাবু যখন নিচে গিয়ে তার ছেলের ওই ঈর্ষার কথাটা তুলে আমাকে দুঃখ করতে নিষেধ করলেন, তখন হঠাৎ দুঃখটা আমার যেন বেড়ে গেল। কেবলই মনে হতে লাগলো নিশ্চয়ই কিছু কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কাউকে হিংসা করে না। আপনাকে আজ আমি যথার্থ বলছি। তারপর 8-10 দিন বোধ করি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা শুধু আপনাকেই ভাবতুম, আর আপনার অসুখের সেই কথাগুলোই মনে পড়ত। তাই তো বলছিল, এ কি ভয়ানক ছোঁয়াচে রোগ। কাজকর্ম চুলোই গেল, দিবারাত্রি আপনার কথাই শুধু মনের মধ্যে ঘুরে বেড়ায়। এর কি আবশ্যক ছিল বলুন তো? আর শুধু কি তাই, 2-3 দিন এই পথে অনর্থক হেঁটে গেছি কেবল আপনাকে দেখবার জন্যে। দিন কতক সে আচ্ছা পাগল ভূত আমার ঘাড়ে চেপেছিল বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া মুখ ফিরাইয়া চাহিল না,
একটা কথার জবাব দিল না। নীরবে উঠিয়া পাশের ঘরের দরজা দিয়ে বাটির ভিতরে চলিয়া গেল এবং আরেকজনের মুখের হাসি চক্ষের পলকে নিবিয়ে গেল। যে পথে সে বাহির হইয়া গেল সেই অন্ধকারের মধ্যেই নির্নিমেষে চাহিয়া নরেন হতবুদ্ধি হইয়া শুধু ভাবিতে লাগিল, না জানিয়া এ আবার কোন নূতন অপরাধের সে সৃষ্টি করিয়া বসিল। সুতরাং বেহারা আসিয়া যখন কহিল, আপনি যাবেন না, আপনার চা তৈরি হচ্ছে, তখন নরেন ব্যস্ত হইয়াই বলিয়া উঠিল, আমার চা দরকার নেই তো, কিন্তু মা আপনাকে বসতে বলে দিলেন, বলিয়া বেহারা চলিয়া গেল। ইহাও নরেন্দ্রকে কম আশ্চর্য করিল না। প্রায় মিনিট 15 পরে চাকরের হাতে চা এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া বিজয়া প্রবেশ করিল। সে যে সহস্র চেষ্টা করিও তাহার মুখের উপর হইতে রোদনের ছায়া মুছিয়ে ফেলিতে পারে নাই, তাহা অস্পষ্ট দীপালোকে হয়তো আর কাহরে চোখে ধরা পড়িত না, কিন্তু ডাক্তারের অভ্যস্ত চক্ষুকে সে ফাঁকি দিতে পারিল না। কিন্তু এবার আর সে সহসা কোনো মন্তব্য প্রকাশ করিয়া বসিল না। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক বিষয় সতর্ক হইতে শিখিয়েছিল। যেদিন প্রায় অপরিচিত হইয়াও অন্তরের সামান্য কৌতূহল ও ইচ্ছার চাঞ্চল্য দমন করিতে না পারিয়া হাত দিয়া বিজয়ের মুখ তুলিয়া ধরিয়াছিল, আজ আর তাহার সেদিন ছিল না। তাই সে চুপ করিয়াই রহিল। চাকর টেবিলের উপর চা রাখিয়া দিয়ে চলিয়া গেল। বিজয়া তাহারই পাশে খাবারের থালা রাখিয়া নিজের জায়গায় গিয়া বসিল। নরেন তৎক্ষণাৎ কাছে টানিয়া লইয়া এমনিভাবে আহারে মন দিল যেন এই জন্যই সে প্রতীক্ষা করিতেছিল। মিনিট 5-6 নিঃশব্দে কাটিবার পর বিজয়ী প্রথমে কথা কহিল। নীরবতার গোপন ভার আর সে সহিতে না পারিয়া হঠাৎ যেন জোর করিয়াই হাসিয়া বলিল, কই, আপনার সেই পাগলা ভূতটার কথা শেষ করলেন না তো? নরেন বোধ করি অন্য কথা ভাবিতেছিল, তাই সে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কার কথা বলছেন? বিজয়া কহিল, সেই পাগলা ভূতটা যে দিন কতক আপনার কাঁধে চেপেছিল, সে নেবে গেছে তো? এবার নরেনও হাসিয়া ঘাড় নাড়িয়ে বলিল, হ্যাঁ, গেছে। বিজয়া কহিল, যা, তাহলে বেঁচে গেছেন বলুন, নইলে আরও কতদিন যে আপনাকে ঘোড়দৌড় করিয়ে নিয়ে বেড়াতো কে জানে। নরেন চায়ের পেয়ালা মুখে তুলিয়া লইয়া শুধু বলিল, হ্যাঁ। বিজয়া পুনরায় ভালো কিছু একটা বলিতে চাহিল বটে, কিন্তু হঠাৎ আর কথা খুঁজিয়া না পাইয়া কেবল আকণ্ঠ উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া চুপ করিয়া গেল। পরের ঘাড়ে ভূত ছাড়ার আনন্দের জের টানিয়া চলা কিছুতেই আর তাহার শক্তিতে কুলাইল না। আবার কিছুক্ষণ পর্যন্ত সমস্ত ঘরটা স্তব্ধ হইয়া রহিল। নরেন ধীরে সুস্থে চায়ের বাটিটা নিঃশেষ করিয়া টেবিলের উপর রাখিয়া দিল। পকেট হইতে ঘড়ি বাহির করিয়া বলিল, আর 10 মিনিট সময় আছে, আমি চলল। বিজয় মৃদুস্বরে প্রশ্ন করিল, কলকাতায় ফিরে যাবার এই বুঝি শেষ ট্রেন? নরেন উঠিয়া দাঁড়াইয়া টুপিটা মাথায় দিয়ে বলিল, আরও একটা আছে বটে, সে কিন্তু ঘন্টা 1.5 পরে। চলল, নমস্কার বলিয়া লাঠিটা তুলিয়া একটু দ্রুত পদেই ঘর হইতে বাহির হইয়া গেল। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।